আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। মোস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক অধ্যাপক ফজলুল হালিম। অধ্যাপক হালিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। হঠাৎ রাজনীতির আলোচনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। রাষ্ট্রপতি শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন। দেশের নানান গণমাধ্যমে এমন খবর প্রকাশ, আর সফর সংক্ষিপ্ত করে দুদিন আগেই স্পিকারে দেশে ফেরার সংবাদ এই আলোচনায় আরও জোর দিয়েছে। পদত্যাগের গুঞ্জন স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সরকারি দল এ বিষয়ে কোনো বার্তা দেয়নি, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। প্রশ্ন হলো, হঠাৎ কেন এই সময়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আলোচনায় এলো? গুঞ্জন যদি সত্যিই হয়, তাহলে কে হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? আর বর্তমান রাষ্ট্রপতির অতীত ভূমিকা নিয়ে বিরোধী দলগুলো যে অভিযোগ আর বিচারের দাবি করছে, তার আইনি সুযোগ কি আছে? সহজ করে বুঝতে চাই। এছাড়াও জামায়াত নেতার এমপি পদ বাতিলে নির্বাচন কমিশনের অবস্থান আর ককরোচ জনতা পার্টির আন্দোলনে নয়াদিল্লি উত্তাল করার প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই রাষ্ট্রপতি পদত্যাগের প্রসঙ্গটি দেখে আসি। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুঞ্জন। কিছু সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়, শুক্র শনিবারের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে এই বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। তার হঠাৎ পদত্যাগের গুঞ্জনের পেছনে এটিও একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে, যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরই ওই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। তার পদত্যাগ বা অপসারণের দাবিতে গণভবন ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি পদত্যাগের পরিকল্পনা করেছেন, কেননা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে বরং আলোচনাটা শুরু করি। খুব সহজ প্রশ্ন এবং সরল প্রশ্ন দিয়ে আপনার দুজনকে একই প্রশ্ন রাখতে চাই। হঠাৎ কেন এই সময় এই পদত্যাগের প্রসঙ্গটি এলো? এটার কারণ তো আসলে সঠিকভাবে জানা যাচ্ছে না। বিশ্লেষণ কি বলে? যেটা বলা হচ্ছে যে লন্ডন থেকে তিনি কথা বলেছেন, তো এটার কোনো অডিও ভিডিও পাওয়া যায়নি। এখন গোয়েন্দা সংস্থাগুলো পেয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আমার যেটা মনে হয় যে আরও 1-2 মাস আগের থেকে এরকম একটা আলোচনা চলছিল। যেহেতু এটা বিএনপির একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা তার সংসদে, তাকে তো মানে দল হিসাবে এই রাষ্ট্রপতিকে আগের সরকারের, যে সরকারের একটা গণ অভ্যুত্থান, গণবিক্ষোভের মুখে যার পতন ঘটছে, তার রাষ্ট্রপতিকে নিয়ে চলার কথা না। কিন্তু এখানে সমস্যাটা হয়েছে জামাত এবং এনসিপির কিছু বলবো বাড়াবাড়ি কিছু দাবি। সেটা হলো যে রাষ্ট্রপতিকে কি বলে পদত্যাগ করতে হবে, বিচার করতে হবে, তাকে ধরতে হবে, মারতে হবে, এই ধরনের যে মানে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় থেকেই যেই তাদের অবস্থানটা, সেই অবস্থানটার বিপরীতে বিএনপির বক্তব্য ছিল যে না, এটা সাংবিধানিক একটা সংকট দেখা দেবে। সেই কারণে যেহেতু এই সংবিধানটাকে বহাল রেখে রাষ্ট্রপতির অধীনে তারা শপথ নিয়ে সরকারে গেছে,
সুতরাং ওই ধারাবাহিকতাটাই থাকুক। আমার ধারণা যে এই মাঝখানের ডক্টর মোহাম্মদ ইউনূসের লম্বা সময় থাকা এবং তার পরবর্তী পরিস্থিতি, এই যে গণভোট, দ্বিতীয় শপথ, এই সমস্ত জটিলতার কারণে শাহাবুদ্দিন চুপ্পুর মানে পদত্যাগ বা তার অপসারণের বিষয়টা একটু দেরি হয়েছে, অথবা আরো অনেক আগেই হয়তো তার বিদায় হতো। আমার ধারণা যে এইটা স্বাভাবিক প্রক্রিয়াই ঘটছে, কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যেখানে স্পিকারকে তড়িঘড়ি করে চলে আসতে হচ্ছে। তার তো রোববারে আসার কথা ছিল, কালকে দুপুরে আসছেন এবং আমার কাছে যতটুকু খবর আছে মানে অনেক সময় তিনি অনেকেই আমি প্রশ্নটা যাওয়ার আগে আমাদের সাথে এই আলোচনায় আরিফ খান, সংবিধান বিশেষজ্ঞ, তাকেও যোগ করে নেই। মিস্টার আরিফ খান আমাদের সাথে যোগ দিচ্ছেন, আশা করি তিনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আরিফ খান, আমি যাব আপনার কাছে, আমি একটু মুস্তাফিজুরের কাছ থেকে আরেকটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি। ধরেন লন্ডন গুঞ্জনের কথা যেটা সামনে আসছে বা বলা হচ্ছে, সেই বিষয়ে শাহাবুদ্দিনের সাথে রাষ্ট্রপতির সাথে কথা বলেছে ডেইলি স্টার। তিনি পদত্যাগ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন বিষয়টি তার জন্য বিব্রতকর, তবে এটাও তিনি স্পষ্ট করছেন কোড আনকোড, সেখানে তিনি বলেছেন যে এটা পুরোপুরি ভিত্তিহীন শেখ হাসিনার সাথে তার কথা বলার। তিনি এটা বলছেন যে কারো যদি মাথা খারাপ হয় সে ধরনের কথা বলতে পারে। আমি তখন মৃতপ্রায় চিকিৎসাধীন ছিলাম, এটা একেবারে ভিত্তিহীন বানোর কথা, এটাই বলতে পারি। এই 2 মিনিটে একটা ফোন কনভারসেশন হয়েছে ডেইলি স্টারের সাথে, সেটা ডেইলি স্টার তার প্রকাশ করেছে। আমার জানার জায়গাটা হচ্ছে যে ধরেন অনেকেই এটা বলার চেষ্টা করছে যে নতুন রাষ্ট্রপতি, ধরেন গুঞ্জন যদি সত্যিই হয়, যে নতুন রাষ্ট্রপতি আসবে তিনি তো আগামী নির্বাচন কন্ডাক্ট করবেন, সেই সময় তাকে রাজনৈতিক চাপ, বিরোধী দল, সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এগুলোর সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। ফলে বিএনপি টাইম অ্যাডজাস্ট করে এই প্রসঙ্গটি সামনে এনেছে। হ্যাঁ, কিন্তু সেটা হলো যে যদি 2 বছর পর, আর তো 2 বছর মেয়াদ ছিল, রাইট, 2 বছর পরে যিনি রাষ্ট্রপতি হতেন তিনি তো বিএনপির রাষ্ট্রপতি হতেন, তাই না? তো তাকেও তো সেই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে। আবার এখন পদত্যাগ করলে এখন যিনি আসবেন তাকেও সেই কন্ডাক্ট করতে হবে, এর মধ্যে তো কোনো পার্থক্য নেই, বিষয়টা তো একই, সহজ। তো সেই কারণে একটা প্রশ্ন যে এই স্পিকারের আসার কথা রোববারে, তিনি কেন কালকে আসছেন এবং সন্ধ্যার সময় কেন তিনি পদত্যাগ দেবেন, এখানে কি ঘটলো এমন? আচ্ছা, একটা বিষয় দেখেন, আচ্ছা শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেছেন, কি আসে যায়? আমি তর্কের খাতিরে ধরলাম, মানে রাষ্ট্রপতির তো শেখ হাসিনার সঙ্গে কথা বলে কোনো সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার কি কোনো ক্ষমতা আছে? তার ক্ষমতা না, কিন্তু নাই। আমরা তো জানি যে রাষ্ট্রপতি এখানে একটা মানে কি বলে মানে অলংকারিক একটা পদ, তার কোনো এক্সিকিউটিভ কোনো পাওয়ার নেই। সুতরাং শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনা হয়তো ফোন করছে, তিনি কথা বলছে, তাতে কি আসে যায়? বরং যেটা হতো, তিনি যদি অস্বীকৃতি জানাতেন, কারণ তিনি রাষ্ট্রপতির যে ভাষণ প্রথম অধিবেশনে যেটা দিয়েছেন সেটা তো বিএনপির ড্রাফট করা, সরকারের ড্রাফট করা জিনিসই তিনি পাঠ করেছেন, রাইট। তার পরবর্তীতে এই জুলাইয়ের যখন নাকি শুরু হলো এই গণঅভ্যুত্থান, সেই প্রাককালেও তিনি বিবৃতি দিয়েছেন। সব কিছুই তো উনার মানে 5ই আগস্টের পরের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা বক্তব্যই তো আসলে শেখ হাসিনার বিরুদ্ধেই গেছে। সেখানে টেলিফোন আলাপ করছে, টেলিফোন আলাপ করে কি বলছে? শেখ হাসিনা কি তাকে বলছে যে তুমি দেশে যে রিভোল্ট করো, সেনাবাহিনী রেডি আছে, সেরকম কি বিষয়? এটা তো হাস্যকর। আমার মনে হয় না যে এটা খুব বড় কোনো কারণ। অধ্যাপক ফজলুল হালিম, যে প্রশ্নটি মুস্তাফিজকে রেখেছিলাম সে একই প্রশ্ন আপনার কাছে, কি মনে হয় কেন এই সময় হঠাৎ এই প্রসঙ্গটি সামনে এলো? সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রথম যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে গিয়ে যাকে নিয়ে কথা হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের বা এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সেটা আলংকারিক ব্যক্তিকে, সেটি নিয়ে আমি আলোচনা করতেও ইচ্ছুক নই। বাট এই পদ পদবীর যে সম্মান, সেটা আমরা দীর্ঘকাল যাবৎ দেখতে পাচ্ছি যে আমরা নষ্ট করছি, অতীতেও করেছি, এখনো করছি, এবং হয়তো ভবিষ্যতেও এমনটাই আমরা করব। কি কি আলামত দেখছেন? আলামতটা হচ্ছে এরকম, কারণ সরকার যারা ক্ষমতায় রয়েছেন, 2জন মন্ত্রী কিন্তু ক্লারিফিকেশন দিয়েছেন যে তাদের তরফ থেকে যে তারা এরকম কোনো তথ্য জানেন না। যাকে নিয়ে কথা হচ্ছে তিনিও কিন্তু সুস্পষ্টভাবে বলছেন যে তিনি এমন কোনো কথা বলেননি, ঠিক কিনা?
তো তাহলে এখন আপনি সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কে কখন কি বলল অথবা বাংলাদেশের গণমাধ্যমে কি চাউর হলো সেটা এতটা আমলে নেয়া, এবং এই বিশেষত এই পদের ক্ষেত্রে আপনি ধরুন রাষ্ট্রপতি তো আমরা বারবার বলছি যে উনি আলংকারিক, এবং মোস্তফা ফিরোজ ভাই যেটা বললেন যে ওনার তো আসলে আমরা জানি যে ওনার জুরিডিকশন কি, ওনার আপনার কতটুকু ক্ষমতা রয়েছে, কাজেই এই পদটিকে এই রকমের বিতর্কিত করার কোনো মানে আমি দেখি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এমনটা হতো যে উনি পদত্যাগ করবেন সেটাও আমি যৌক্তিক মনে করি, কারণ উনি নির্বাচনের আগে নিজে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যেখানে আমি বিব্রত বোধ করতেছি, এবং একাধিকবার উনি বিভিন্ন ইন্টারভিউ, মতিউর রহমান চৌধুরীর সাথে উনি ইন্টারভিউ দিয়েছেন, উনি বারবার বলেছেন যে আমি এই পদে থাকতে চাই না, এবং সেটা রয়টার্সের মতো একটা গণমাধ্যমকে উনি দিয়েছেন এবং সেটা আমরা সবাই পড়েছি। তো এখন যদি সেটা উনি করেনও, স্বাস্থ্যগত কারণেও করতে পারেন কিংবা ব্যক্তিগত কারণে করতে পারেন, কিংবা তর্কের জন্য ধরে নিলাম যে উনি রাজনৈতিক কারণেই করতে যাচ্ছেন, হ্যাঁ, যদিও ওই পদটি নিরপেক্ষ এবং উনি নিরপেক্ষ থাকবেন এভাবেই ওত নিয়েছেন, তারপরে ধরে নিলাম, তো তাহলেই বা কি যায় আসে, এবং এই প্রসঙ্গটা এতটাই বা প্রাসঙ্গিক কেন? এরপরে আপনি যেটা বললেন যে কিন্তু এই জায়গাটা আরেকটু পরিষ্কার হয়নি। ধরেন যেই দুইজন মন্ত্রীর কথা আপনি বলছিলেন প্লাস আপনি রাষ্ট্রপতির কথা উল্লেখ করছিলেন, সেখানে আমি যতটুকু বুঝতে পেরেছি সেখানে সালাউদ্দিন সাহেব যেভাবে বক্তব্যটি দিয়েছিলেন তাতে কিন্তু তিনি একেবারে সবকিছু যে পরিষ্কার করেছেন বা অপরিষ্কার করেছেন তা কিন্তু না, কিন্তু ধোঁয়াশায় রেখেছেন। তিনি বার্তার বিষয়টাকে এনেছেন এইভাবেই যে প্রতিবেদনটির আলোকে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল, সেখানে বলা হচ্ছিল যে বিএনপির উচ্চ পর্যায় থেকে রাষ্ট্রপতিকে এক ধরনের বার্তা দেয়া হচ্ছে যে পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, ফলে সেটাকে তিনি ক্লিয়ার করেছেন যে না, এই ধরনের কোনো বার্তা বিএনপির পক্ষ থেকে বা সরকার দলের পক্ষ থেকে দেয়া হয়নি। আর কিন্তু একই সঙ্গে এটাও তো ক্লিয়ার করেছেন যে সংবিধানের সুযোগ আছে, তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। আমি সে জায়গায় আসছি, সরকারের তরফ থেকে যেটা মেসেজ কনভে করেছেন মন্ত্রীদ্বয় দুজনেই খুবই স্মার্ট ডিলিং। কারণ হচ্ছে যে সরকার কি বলবেন যে আমরা বলেছি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে? নিশ্চয়ই না। তিনি কি বলেছেন যে একই কথা, যে যদি উনি চান তাহলে হচ্ছে কি আর্টিকেল 50 খুব সম্ভবত সেকশন 3 অনুযায়ী উনি স্পিকারের নিকট পদত্যাগ পত্র পাঠাতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 54 অনুযায়ী, তখন হচ্ছে আর্টিকেল 54 অনুযায়ী স্পিকার তখন 90 দিনের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপরে আর্টিকেল 123 অনুযায়ী 90 দিনের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেখানে সংখ্যাগরিষ্ঠ দল যারা ক্ষমতায় আছেন তারা রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তো নির্বাচন যাকে করবেন, আর এখন যিনি আছেন একই পোর্টফোলিও, তো একই কাজ করছেন, একই স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে, তিনি পাঠ করতেছেন, কাজে এখানে নতুন কি হচ্ছে আমি এটা বুঝতেছি না। ঠিক আছে, বরং এটা ঠিক যে আমরা এই পদকে, এই আলংকারিক জায়গাটাকে আমরা মানে সম্মানটাকে বিতর্কিত করছি, সম্মানটাকে ক্ষুণ্ণ করছি, এটা তো যৌক্তিক মনে করি। আমাদের সাথে একজন সংবিধান বিশেষজ্ঞ আছে, তার কাছ থেকে একটু বিশ্লেষণটা শুনতে চাইবো। দুটি বিষয়, এক হচ্ছে আমাদের সাথে অধ্যাপক ফজলুল হালিম, তিনি একটা প্রসঙ্গ তুলেছেন, সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো। পাশাপাশি ধরেন এই গুঞ্জন যদি শেষ পর্যন্ত সত্যিও হয়, সেক্ষেত্রে পরবর্তী আইনি প্রক্রিয়া বা সাংবিধানিক প্রক্রিয়াগুলো কি? পাশাপাশি যেটা ফজলুল হালিম বলছিলেন যে আসলে এরকম আমরা একটা রাষ্ট্রের অভিভাবকের পদ, যেটাকে তিনি আলংকারিক হিসেবেও দেখছেন, সেটার কি মর্যাদা কোনো না কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে তো মনে হয় না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে যারাই কোনো রাষ্ট্রীয় পদ অলংকরণ করেন, পালন করেন, প্রজাতন্ত্র বাংলাদেশ, তো প্রজাতন্ত্র মানে হলো এখানে নির্বাচিত হয়ে লোকজন রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হন এবং দায়িত্ব পালন করেন, এবং সেই সব দায়িত্ব কোনো গ্যারান্টিড দায়িত্ব না, কোনো সুনিশ্চিত দায়িত্ব না। এইসব দায়িত্ব মেয়াদ শেষে ত্যাগ করতে হয়, ত্যাগ করে নিজের স্বাভাবিক জীবনে ফেরত আসতে হয়। আবার দায়িত্ব পালনকালীনও নানা কারণে পদত্যাগের বিষয়ও আছে। তো সংবিধান এবং বিদ্যমান আইন অনুযায়ী এই সব পদে দায়িত্ব গ্রহণ, দায়িত্ব পালন এবং প্রয়োজনে দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ বা পদত্যাগ করা, এগুলো সবগুলোই খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখতে হবে। অস্বাভাবিক হয় যখন কেউ কোনো অস্বাভাবিক অভিযোগের কারণে সেই সব দায়িত্ব পালনে অনুপযুক্ত ঘোষিত হন অথবা কোনো আইনি উদ্যোগ গ্রহণ করতে হয়। তো আমি এখনো পর্যন্ত যতটুকু অবহিত আছি, কোনো অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে কোনো লক্ষণ নেই। রাষ্ট্রপতি পদত্যাগ এখনো করেননি, পদত্যাগ করবেন বা করছেন কিনা এরকম আলোচনা উঠতেই পারে, এটা মুক্ত
এবং স্বাধীন পরিবেশের বিষয়, যে আমরা এরকম একটা আনুমানিক বিষয়ের উপরও কিন্তু এত খোলামেলা কথা বলছি, আলোচনা করছি। ফলে এইটাতে তার পদমর্যাদার হানি হওয়া বা তার মহত্বের ক্ষতি হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক আমি দেখছি না। আর একটা জিনিস যেটা বললেন, যদি পদত্যাগ করেন, আমরা একটা সম্ভাবনাকে সামনে রেখে যদি বলি, তাহলে পদত্যাগ করার পর রাষ্ট্রীয় কোনো পদই কিন্তু খালি থাকে না। সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন। যথা নিয়মে সংবিধানে বর্ণিত নিয়ম অনুযায়ী এখন জাতীয় সংসদ বহাল আছে, জাতীয় সংসদে আবার রাষ্ট্রপতি নির্বাচন হবেন এবং রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন। ফলে এটা হলো স্বাভাবিক এবং সাংবিধানিক প্রক্রিয়া। আর বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ের পদে বহাল থাকা না থাকা, তাকে পছন্দ অপছন্দ, এই নিয়ে 24-এর গণ অভ্যুত্থান সংক্রান্ত একটা বিষয় তো আছেই। তাকে নিয়ে একটি অংশের ব্যাপক আপত্তি আছে, আরেকটি অংশের আবার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তার কন্টিনিউটির পক্ষেও একটা অবস্থান আছে। ফলে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক গণতান্ত্রিক নিয়মেই বিদ্যমান আছে, এর মধ্যে আমি কোনো বিরোধ আপাতত দেখি না। ওকে, আপনার এই মন্তব্যের ভিত্তিতে নিশ্চয়ই অধ্যাপক ফজলুল হালিমের কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইবো যে আরিফ খান অবশ্য মনে করছেন না যে এর মধ্যে কোনো সম্মান হানির বিষয়টিকে তিনি লক্ষ্য করছেন। একই সঙ্গে হয়তো আপনি এই প্রসঙ্গটি আনতে পারেন যে এনসিপি বা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, তারা যেভাবে রাষ্ট্রপতির বিষয়ে দাবিগুলো আনছে, সেগুলোর প্রসঙ্গ কি আপনি টানছেন কিনা আমি একটু বুঝতে চাইবো। আমি বরং একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে আজকে যে সকল দাবি এসেছে রাষ্ট্রপতি প্রসঙ্গে, সেগুলো শুনি। আরিফ খান, আপনিও শুনুন, তারপরে আলোচনায় যাচ্ছি। অন্তরে ক্ষমতার বাসনা, আগামী নির্বাচনের সময়, তত্ত্বাবধায়কের সময় কে প্রধানের দায়িত্ব পালন করবেন, কে রাষ্ট্রপতি থাকবেন, সেই মনোবাসনা পূরণের জন্য 5 মাস পরে আজকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাচ্ছেন। আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে, তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে, সেটাও আমাদের দেখতে হবে। গণভোট অসাংবিধানিক হয়, যদি গণভোট অবৈধ হয়, আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, এমনকি বিএনপির সরকার হচ্ছে অবৈধ সরকার। এই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। আপনি কি এই ধরনের বক্তব্যগুলো কারণেই বলছেন যে সম্মানহানি? নিশ্চয়ই, কারণ হচ্ছে শুধু এটা নয়, যেমন ধরুন এইটা হচ্ছে রাষ্ট্রের আমাদের যে আমি বলবো আমাদের যে চিন্তার যে ডেপথ, আমাদের যে নেচার, এইসব জায়গাগুলো এবং ম্যাচিউরিটি খুবই আপত্তিকর। কারণ হচ্ছে গিয়ে আমার সাথে যিনি আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন তিনি যেটা বললেন সেলফ কন্ট্রাডিক্টরি। তিনিই বলছেন যে মেয়াদ শেষ করার প্রভিশন রয়েছে, মেয়াদ শেষে উনি অব্যাহতি পাবেন বা বিদায় নেবেন। আবার উনিই বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে সারা পৃথিবীতে স্বাভাবিক নিয়মে যাচ্ছে। আবার উনিই বলছেন যে যে কোনো সময় যে কাউকে অব্যাহতি দেওয়া যায়, পদত্যাগ করানো যায় বা ওই জায়গা থেকে বের করে দেওয়া যায়। এই কথাগুলো কথার পিঠে কথা বলা যায়, কিন্তু আমার যে প্রসঙ্গ, আমি এই তর্কের জন্য আমি এটা বলিনি, আমি বিতর্কের জন্য বলিনি। আমি বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন, আমি বলেছিলাম যে গণপ্রজাতন্ত্রী এবং এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ চেয়ার জায়গা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। আপনার যদি তাকে এখান থেকে চলে যেতে বলা হয় কিংবা তাকে যদি অব্যাহতি দিতে বলা হয়, সেটা বিভিন্ন প্রক্রিয়া আছে। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, সেটা টক শো কিংবা গণমাধ্যমের আপনার এক ধরনের বুমিং করে কিংবা হচ্ছে একটা মানে কি পরিস্থিতি তৈরি করে, তাহলে তো আমি তো ওইটাকেই বরং আমি বলবো যে আপনি কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা প্রক্রিয়াকে আপনি অ্যাডমিট করতেছেন, যেটাকে আমরা সোকল্ড মব বলি কিংবা হচ্ছে গিয়ে আমরা এক ধরনের মানে রাষ্ট্র ক্ষমতা কিংবা যে নর্মস, ভ্যালুস, এটিকেট কিংবা আমাদের যে আইন ব্যবস্থা, সংবিধান, সবকিছু ইনস্টিটিউশন, এগুলোর সবগুলোর বাইরে গিয়ে ধরুন আপনার এই চ্যানেলের সামনে এসে কিছু মানুষ বলল যে কালকে থেকে এই চ্যানেলটা বন্ধ করতে হবে, এখানে হাজার হাজার মানুষ বা লাখ লাখ মানুষ যারা আনলো, তারপরে জন্য লাখ লাখ মানুষ আনলো, আপনি এটা বন্ধ করে দিলেন। কিন্তু আপনার পাশে গণমাধ্যমের মানুষ আছেন। এইটাকে আমি তার কাছ থেকে শুনি যে এই প্রসঙ্গটি আমার কথাটা হচ্ছে, আমি সম্মানিত যারা আলোচক বিনয়ের সাথেই বলতেছি, আমার কথাটা হচ্ছে যে আপনি সবকিছু নিয়ে তর্ক করার প্রয়োজন নেই তো, বিতর্কের প্রয়োজন নেই তো। এবং আমি
মনে করি এটা খুবই সাবস্ট্যান্ডার্ড একটা আলোচনা। কারণ ওনাকে যদি বর্তমান সরকার মনে করে যে ওনাকে রাখবেন না, বা আমি মনে করি যে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারাও যদি মনে করেন ওনাকে রাখবেন না, খুব সুন্দরভাবেই ওনাকে আমরা এখান থেকে বিদায় করতে পারি। সেটার জন্য আমার মনে হয় না, ইভেন যাকে নিয়ে আমরা কথা বলছি, যেটা আমি রিপিট, তিনি কিন্তু বারবার বলছেন তিনি থাকতে চাচ্ছেন না, তিনি অব্যাহতি নিতে চাচ্ছেন, এবং তিনি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে একাধিকবার বলেছেন। তো তারপরে আপনি কেন তাকে আবার ব্লেম দিচ্ছেন? মুস্তাফা ফিরোজ কি বলেন? মুস্তাফা ফিরোজ, আমরা কি গণমাধ্যম কি আসলে বুমিং করছি, বা এরকম একটা সাবস্ট্যান্ডার্ড বিষয়কে আসলে ইস্যু বানাচ্ছি? না, যেহেতু খবরে এসছে, এবং রয়টার্সও একটু আগে দেখলাম যে করছে, যে তারা বলছে যে কালকেই তিনি পদত্যাগ করবেন। রাইট। সুতরাং খবরে যেহেতু এসছে, এবং নিশ্চয়ই কোনো না কোনো সূত্র থেকে লিক হয়েছে বিষয়টা, গণমাধ্যমে যেহেতু এসছে এবং সেটা নিয়ে আলোচনা করা যায়, তবে আলোচনার মানে মানে ফরম্যাটটা কিভাবে আমরা আলোচনা করবো, এটা খুব গুরুত্বপূর্ণ। যেভাবে আমরা কয়েকটা ক্লিপ দেখলাম, এটা তো রাস্তাঘাটের বিষয় না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইভেন মন্ত্রী এখন একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আছে, তাই না? একটা সিস্টেম, একটা শাসনতান্ত্রিক ব্যবস্থা বহু কষ্টে স্টাবলিশ হয়েছে, কিন্তু কেউ কেউ সবসময় ধাক্কা দিতে চায়, যখন তখন ধাক্কা দিতে চায়, একটা এলোমেলো করে দিতে চায়। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। আপনি যদি তাই বলেন, তাহলে দেখেন বরং এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 18 মাসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে গত 18 মাসে অনেক দুর্নীতির বিষয় আছে, আমি অনুরোধ করছি দুদককে তদন্ত করার জন্য। তাহলে সেই তদন্ত করলে বরং আপনি সেখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অনেক উপদেষ্টা বিরুদ্ধে আপনি আনতে পারেন, চার্জ আনতে পারেন, তাদেরকে গ্রেফতার করতে পারেন। কিন্তু যিনি এখন রাষ্ট্রপতি, তিনি তো একটা মানে কি বলে, তার তো কোনো এক্সিকিউটিভ কোনো পাওয়ার নেই, সাংবিধানিক কিছু দায় দায়িত্ব। অনেকে বলে যে এটা পুতুল, একটা পুতুল, সেই পুতুলের বিরুদ্ধে আপনি, যার কোনো ক্ষমতা নেই, পাওয়ার নাই, তার বিরুদ্ধে আপনি কি চার্জ আনবেন, কেন আটক করবেন, কেন? হাসিনার দোসর তো ধরেন, তাহলে কি কোনো কারণে ধরেন এই বিএনপির সময় যদি একটা কোনো গণঅভ্যুত্থান হয়, পতন হয়, তাহলে যে একটা সাংবিধানিক আলংকারিক দায়িত্বে আছেন যে রাষ্ট্রপতি, আবারও বলবেন যে এটা বিএনপির দোসর। সুতরাং এটা বিএনপির দোসর, এরকম তো কোনো অপরাধ বিজ্ঞানে বা শাস্ত্রে কোনো বিধান নাই, ধারা নাই যে দোসর। সুতরাং দোসর মানে কি, স্পেসিফিক অভিযোগ আনতে হবে যে তিনি এই দুর্নীতিগুলি করছে। কিন্তু আমার জানা মতে রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে তিনি এমন কোনো ক্ষমতা খাটাননি যেটা মানে ব্লেম করা যেতে পারে। বরং আপনি হামের কারণে কেন এই এত শিশু মারা গেল, এই কারণে কিন্তু আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উপদেষ্টাকে অভিযুক্ত করতে পারেন। কেন বাণিজ্য চুক্তি হলো দেশের বিরুদ্ধে, এটা নিয়ে আপনি অভিযোগ আনতে পারেন। কিন্তু এই হামের চুক্তি, বাণিজ্য চুক্তি, এই ধরনের কোনো চুক্তির প্রক্রিয়ার মধ্যে কোনো বাংলাদেশের যে এখন রাষ্ট্রপতির যে কাঠামোটা, সেই কাঠামোতে কি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা আছে? সবই তো সরকারের লেখা স্ক্রিপ্ট তিনি পড়ছেন, এমনই পড়ছেন যে শেখ হাসিনার দ্বারা নিযুক্ত রাষ্ট্রপতি শেখ হাসিনার শাসনেরই সমালোচনা। কিন্তু রাষ্ট্রপতি পদটাকে একটু সাইডে রেখে যে ব্যক্তি ওই পদটা অলংকৃত করে আছেন, তাকে নিয়ে যে তার অতীত ভূমিকা নিয়ে যে অভিযোগগুলো সামনে আসে, সেটার কি করবেন? আপনি হোসেন মোহাম্মদ এরশাদের কি বিচার করেননি? না, ঠিক আছে, সেইটা আপনি সেটা ভালো পয়েন্ট বলছেন। যদি সেরকমটা হয়, তাহলে যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল রাষ্ট্রপতি হিসাবে, অফকোর্স আপনি তাকে অ্যাকিউজ করবেন, সেটা খুবই যৌক্তিক জায়গা, সেটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই। বাট আমি বলছি ব্যক্তির কথা না, আমি বলছি পদের কথা। আমি মানে বারবার যেটা বোঝাতে চাচ্ছি। আর একটা জিনিস খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে আপনি তো এই রাষ্ট্রপতির মাধ্যমে আপনি এত বড় বড় কথা বলছেন, এত আপনি কি বলা যায়, ঢাকার রাজপথ গরম করতেছেন। আপনারা তো এই রাষ্ট্রপতির মাধ্যমে ওত নিয়েছিলেন, তো আপনি তার মাধ্যমে ওত নিলেন, আপনি সেই কনস্টিটিউশনকে বহাল রাখলেন। আপনি এখন তাকে, আবারও বলছি, আপনি তাকে ডিসমিস করে দেন, সেটা নিয়েও আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু কথা হচ্ছে যে সেটার তো একটা প্রক্রিয়া আছে, একটা রাষ্ট্র তো এভাবে চলবে না ভাই। আপনি যখন তখন, ইভেন আমাদের যে আলোচনা, আপনি গত 2 বছরের টক শো আপনি নিজে দেখেন, রিয়েলাইজ করেন, আর্কাইভ থেকে আনেন, এবং এর আগে গত 55 বছরে, যদিও 55 বছরে ছিল না, এই মাহবুব ফিরোজ মানে মোস্তফা ফিরোজ ভাইরাই শুরু করেছিলেন 21 টেলিভিশন দিয়ে। হ্যাঁ, তো তখনকার থেকে এখন দেখেন সেই সময়কার শব্দ চয়ন, ভাষা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কোনো কিছুর কোনো মিল আছে কিনা। একটা রাষ্ট্র তো এভাবে চলতে পারে না। এবং
এবং একটা ঘটনার মধ্য দিয়ে যতদিন চলেছে সেটা ঠিক আছে, এখন আপনি খাদের কিনারা থেকে আপনি সুস্থ স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে এই দেশটা চলবে না। এখন গণতান্ত্রিক সরকার আছে না দেশে, একটা ক্যাবিনেট রয়েছে না, এখানে প্রাইম মিনিস্টার রয়েছে না, এখানে স্পিকার রয়েছে না। তো একটা এখানে যদি কাউকে আপনার ইমপিচমেন্ট করতে হয়, আপনার কাউকে বিদায় করতে হয়, সেটা তো সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, আপনি সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। এখানে তো মানুষ জড়ো করে কিংবা হচ্ছে গিয়ে আপনার পেশি শক্তি প্রয়োগ করে কিংবা আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি যেটাকে একটা নতুন টার্মিনোলজি আমরা বলি যারা ওয়েব ব্লগাররা, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ফেক আইডি টাইডি খুলে যেটাকে বট বলে এগুলো করে আপনি একটা পরিস্থিতি তৈরি করে আপনি এটা করবেন কেন? তার মানে তো আপনি তাহলে এই কনস্টিটিউশনকে ডিসরেসপেক্ট করতেছেন। আপনি এই প্রেসিডেন্টের যে আলংকারিক পদ, যেটা আমি বারবার বলছি অর্নামেন্টস, এটাকে আপনি ডিসরেসপেক্ট করতেছেন, আপনি গোটা ব্যবস্থাকে ডিসরেসপেক্ট করতেছেন। আপনি এটা কেন করবেন? জি, আমি তাহলে এই জায়গাটা বিরতির পর ফিরে এসে আরিফ খান আপনার কাছ থেকে নিশ্চয়ই জানতে চাইবো, যেভাবে ডক্টর অধ্যাপক ফজলুল হালিম বলছিলেন যে আসলে এই পদের কতটা ডিসরেসপেক্ট সামনে আসছে, এবং একই সঙ্গে তিনি মনে করছিলেন যে আপনার প্রারম্ভিক আলোচনায় আপনার যে বক্তব্য ছিল সেটা আপনি নিজে সেলফ কন্ট্রাডিক্টরি রয়েছে আপনার সেই আলোচনার মধ্য দিয়ে, এবং একই সঙ্গে এটাও একটু জানতে চাইবো যে প্রক্রিয়ার মধ্যে এই ঘটনাগুলো আমাদের সামনে আসছে সেটা আসলে দৃষ্টিকটু হয়ে দাঁড়াচ্ছে নাকি একেবারে মানে যুক্তির কোনো ধার ধারছি না আমরা। আমি একটু বিরতির পর ফিরে এসে আপনাকে এই প্রশ্নগুলো উত্তর জানতে চাইবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন অধ্যাপক ফজলুল হালিম, আছেন মুস্তফা ফিরোজ এবং আছেন সংগীত বিশেষজ্ঞ আরিফ খান। আরিফ খান, বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম সেটা একটু আমাকে বলবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আবার একটু চেক করে নিই। ওকে, আচ্ছা, আমি যে কথাটা আগে বলেছি আবারও রিপিট করি, সেটা হলো আমাদের সাংবিধানিক ব্যবস্থায় শুধু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি তো রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তাছাড়াও প্রধানমন্ত্রীর বিধান আছে, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং অন্যান্যদের বিধান আছে। তো এই সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতির পদত্যাগ বা রাষ্ট্রপতির বিদায় সবকিছুরই বিধান আছে। এই নিয়ে আমার মনে হয় না আজকে স্টুডিওতে যে দুজন আলোচক উপস্থিত আছেন তাদেরও কোনো আপত্তি আছে। আমার কন্ট্রাডিকশনটা কোন জায়গায়, বা ফজলুল হালিম ভাই কেন বলছেন যে আমার কথার মধ্যে কন্ট্রাডিকশন আছে? আমার এই কথাটা আমি আবারও বলবো যে রাষ্ট্রপতি পদ কোনো পবিত্র পদ না, এগুলো সাংবিধানিক পদ। আমরা রাজা বাদশাদের আমলের ভাষায় যেন কথা না বলি যে খুব শ্রদ্ধা রেখে করতে হবে। এগুলো নির্বাচিত পদ, নির্বাচিত পদে জনগণ নানাভাবে কথা বলবে। তবে হ্যাঁ, যে আমাকে কন্ট্রাডিক্টরি বলে এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে সেটা আমি আরো ক্লিয়ার করি। সেটা হলো মত প্রকাশের স্বাধীনতার একটা সীমা বুঝা আর মব তৈরির স্বাধীনতার সীমা বুঝা। তো এখানে কেউ যদি মনে করে যে আমি মব তৈরির স্বাধীনতা আছে বলবো, এর চেয়ে বড় মানে অন্যায় তো আর হতে পারে না। না, এটা তো রীতিমতো অন্যায়, বেআইনি কাজ যে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোথাও এনে জোর করে কারো বিরুদ্ধে আপনি বিশেষ একটা জোর জবরদস্তিমূলক কাজ চালাবেন। এটা অন্য আইনি ব্যবস্থা আছে, কিন্তু সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি, তিনি যেই হোক, তিনি রাষ্ট্রপতি, তাতে কি হয়েছে? কোন দল কি তার পদত্যাগ চাইতে পারবে না? পারবে। তার সম্বন্ধে কোনো কথা বলতে পারবে না? পারবে। এগুলো সাংবিধানিক ভাবে সুরক্ষিত এবং গ্যারান্টিকৃত অধিকার। এই যে আমাদের অবস্থা হয়েছে ঘরপুরা গরুর মতো, আমাদের ফেসিবাদী আমলের যে স্মৃতি, যখন আমরা কিছু বলতে পারতাম না বা যে কোনো কিছু বলা লিখা, ফেসবুকে পোস্টের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি চলে গেছে, এরকম ইতিহাস আছে। তো ওই সময়ের যে স্মৃতি, দগদগের স্মৃতি, এগুলো থেকে আমাদের এখন বেরোতে হবে। মত প্রকাশের স্বাধীনতা এটা স্বীকার করতে হবে। যে তিনি হয়তো জোরে বলছিলেন না, তিনি আস্তে আস্তে বলছিলেন যে এই মবের যে কথা বলছেন রাষ্ট্রপতির সাথে, সেটা তো সংগঠিত হয়েছিল এর আগেও, যেভাবে স্ট্যাটাসের কারণে অধ্যাপকদের চাকরি গেছে, সেটা তো এখনো হচ্ছে। এখনো হচ্ছে মানে? হ্যাঁ, এখনো হচ্ছে। কোথায় কার চাকরি গিয়েছে? দেখেন, খোঁজ নেন, পাবেন। আমি তো বলিনি যে আমি বলিনি, যে বলেছে এটা তার বলতে হবে। না, আমি তাহলে বলি, অসুবিধা নাই, আপনি সময় দিলে আমি বলবো, নিশ্চয়ই বলবো। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে ইউনুস রেজিমে, কিংবা হচ্ছে প্রিভিয়াস যেটাকে ইন্টারিম বলেন সেই সময়ে, এবং সেই সময়টাকেই আমি মিন করেছি। এবং আমি দুঃখিত, আজ পর্যন্ত
আপনার ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত আমি ছাড়া এবং আমার ধারণা আমার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া কেউ জানে না। তাহলে আজকে আমাকে ডিসক্লোজ করতে হচ্ছে যে আমার মতো মানুষও এই বিশ্ববিদ্যালয় থেকে আমি নোটিশ পেয়েছি যে আমি তৎকালীন যিনি ইন্টারিম প্রধান ছিলেন ওনাকে নাকি আমি কোথায় কোন জায়গায় কখনো অশোভন ভাষায় কথা বলেছি, এই অভিযোগ লিখিত আনা হয়েছে। তো তাহলে আপনি তো আমার সাথে কথা বলছেন, আপনি বলছেন না যে কখন কাকে আমাকে বলতে হবে, আমিই বলছি আপনাকে। আর আপনি যেটা বললেন না যে সাংবিধানিক ব্যবস্থায় এই রীতিগুলো রয়েছে, রাষ্ট্রপতিকে কিংবা প্রধানমন্ত্রীকে কিংবা মন্ত্রিপরিষদের সদস্য কিংবা সংসদ সদস্য সকলকে, কিন্তু সেইটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, ফজলুল আলম ভাই আপনার তো সেইটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্রাদার, সেটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা আপনি যার কথা বলছেন, যে রাষ্ট্রপতির কথা বলছেন, সেই রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে আমরা দিনের পর দিন মব দেখেছি, সেখানে মানুষ দেখেছি, সেখানে আমরা শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখেছি, এগুলো আমরা দেখেছি, আমাদের চোখের সামনে হয়েছে, আপনিও দেখেছেন নিশ্চয়ই। জি আরিফ খান, আমরা মূল আলোচনায় যে জায়গায় ছিলাম সেটা হলো যে বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে কথাবার্তা চলছে এটা খুবই একটা হেলদি কথাবার্তা, এগুলো বলতে হয়, এগুলো গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো সুরক্ষা থাকতে হয়। এই সব কথাবার্তা শুনেন, কোন পাবলিক অফিস হোল্ড করছেন এরকম কোন ব্যক্তির পদত্যাগ এবং তারকে পছন্দ অপছন্দ, তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, তার পদত্যাগ চাই, এইসব কথা বলার জন্য যদি আমরা কাউকে দোষারোপ করি, এগেইন আমাদেরকে খুব সেন্সিটিভ হইতে হবে। শুধু বলা এই যে আমি কিছু বলবো, আমি আক্রমণ করব না, আমি কারোর উপরে ঝাঁপিয়ে পড়বো না, আমি কারো কলার চেপে ধরবো না, এগুলো করার ছাড়া শুধু বলার স্বাধীনতা থাকতে হবে। এবং এই যে বলা বলি মানুষ করছে, সেটা এনসিপি করছে বা অন্যান্য দল করছে, এতে কোনো ধরনের দোষ বা ত্রুটি বা মানে কোনো কারো মর্যাদাহানি বা সম্মানহানি আমি মনে করি না, এটা সাংবিধানিক গ্যারান্টি আছে, এগুলো মানে বলা যায়। ভাই খুবই দুঃখজনক কথা বললেন, কারণ হচ্ছে বিগত সময়ে গত 2 বছরে আমরা বাংলাদেশে যেটা দেখেছি, ইনস্টিটিউশনগুলো থেকে শুরু করে সকল ইনস্টিটিউশন, নট লাইক যে ইউনিভার্সিটি বা অন্যান্য যে কোনো ইনস্টিটিউশনে আমরা যে শিষ্টাচার দেখেছি, যে আদব জ্ঞান, আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়েছি, আর এখন এসে যেটা দেখছি সেটা আপনি হয়তো এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, বাট আমরা এটাকে করতে পারি না। আমি খুবই দুঃখিত এটা বলার জন্য। প্রথম কথা, শিষ্টাচার খুবই একটা মানে তাহলে আমাকে এটাও বলতে হবে, আপনি যেটা বলছেন যে কথা বলার নামে আপনি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ থিঙ্কিং, এটার বাইরে গিয়ে আপনি গালি দেয়াকে যদি ফ্রিডম অফ স্পিচ মনে করেন, ফ্রিডম অফ থট মনে করেন, ফ্রিডম অফ থিঙ্কিং মনে করেন, মানুষকে আক্রমণ করা, মব তৈরি করা, তাহলে আসলে এই আলোচনার কোনো মানে হয় না। আমি খুবই দুঃখিত। আপনি তো এক বিষয়ের মধ্যে আরেক বিষয় ঢুকিয়ে দিচ্ছেন। গালি তো একটা অপরাধ। আপনি তো বললেন যে আপনি এখন যেটা হচ্ছে এটাকে আপনি সেটা মনে করেন না। এগেইন আমি আসতেছি, আপনি শুনেন না, একটু ধৈর্য ধরেন। কোন পাবলিক অফিস হোল্ড করে এরকম ব্যক্তি নিয়ে খুবই উচ্চ স্বরের কথা বলা যাবে, এইটাই গণতান্ত্রিক অধিকার। এটা আমার ভাই বোনের বিষয় না, বা সংসারের বিষয় না, বা আমার শিক্ষকের সাথে শ্রদ্ধার বিষয় না। এটা পাবলিক অফিস হোল্ড করে এরকম যে কোনো ব্যক্তি নিয়ে তোমার পদত্যাগ চাই, তোমাকে আমি চাই না, এরকম কথা বলা যাবে, এটা স্বাধীনতার মানে বিপক্ষে যাবে না। এই যে পাবলিক অফিস হোল্ড করে এরকম ব্যক্তিদেরকে নিয়ে যে কথা বলা যাবে, এটার সাথে শালীনতা বা নৈতিকতা ভঙ্গের কোনো সম্পর্ক নাই। এটা গণতান্ত্রিক অধিকার চর্চার বিষয়। এই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি, তাহলে কিন্তু আমরা আবার সেই মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক যুগে ফেরত যাব। এই গণতান্ত্রিক যুগ মানে হলো পাবলিক অফিস হোল্ড করবে এরকম ব্যক্তিকে জবাবদিহিতার মুখে আনা যাবে, তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাবে, তার বিচার চাওয়া যাবে। যদি আমি একজন পাবলিক অফিস হোল্ড করে ব্যক্তির বিরুদ্ধে যদি বিচারই যদি না চাইতে পারি, পদত্যাগ চাইতে না পারি, তাহলে আমি নাগরিক হিসেবে আমার মত প্রকাশের স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার আমি কিভাবে পালন করলাম? ফলে আপনার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করলাম যে পাবলিক অফিসকে অবশ্যই সমালোচনা করা যাবে। কেউই বলিনি যে পাবলিক অফিসে যারা প্রধান থাকবেন কিংবা দায়িত্ব পালন করবেন তাদেরকে বিচারের আওতায় কিংবা কাঠগড়ায় কিংবা মানুষের মুখোমুখি করা যাবে না, কিন্তু আমরা বলছি যে কালচার, যে শিষ্টাচার কিংবা যার মধ্য দিয়ে যে সামাজিক প্রথা, বাংলাদেশের যে রীতিনীতি, যার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, সেই জায়গাটা আমরা মনে হচ্ছে যে আমরা হারিয়ে ফেলছি। সেই জায়গাটা আমার অবশ্যই আপত্তি আছে, আর আমার সাথে আপনার একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা একটু মতের ভিন্নতা, এটাও একটা বিউটি, এটাও একটা সৌন্দর্য। যেহেতু আপনি এতক্ষণ যেটা বলছিলেন যে ফ্রিডম অফ স্পিচের কথা বা ফ্রিডম অফ থট থিঙ্কিং এর কথা, সে জায়গায় ভিন্ন মত থাকবে, আপনি আপনার মত নিয়ে কথা বলবেন, আমি আমারটা নিয়ে, এটাই তো সৌন্দর্য। এই ডিবেটটাই আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি রাষ্ট্রপতি ইস্যু না, যে কোনো ইস্যু
ইস্যুতে এরকম ভাবেই কথা যে হবে। আমরা আমি এই তো প্রসঙ্গে এতক্ষণ এটাই বললাম। আমার কনক্লুশনে আসি। এটাই বললাম যে বলার স্বাধীনতা থাকতে হবে, নৈতিকতা এবং শালীনতার দোহাই দিয়ে কারো বলা বন্ধ করা যাবে না। আরিফ খান, আমরা এই বিষয়ে একটু ফেসিবাদ ফেরত কনক্লুশনে আসবে। আসি। মোস্তফা ফিরোজ, এই বিষয়ে একটু কনক্লুশনে আসি। অপেক্ষা করতে হবে কাল পরশু, তারপরে বোঝা যাবে বাস্তবতাটা কি, কারণ এরপরে একে একে অনেকগুলো প্রশ্ন আসবে। কিন্তু এই প্রশ্নটা আমার একটু বোঝা দরকার যে ধরেন আমি রাষ্ট্রপতি পদের কথা বাদ দিলাম, আমি ব্যক্তি শাহাবুদ্দিনের কথা চিন্তা করি। ব্যক্তি শাহাবুদ্দিন যখন তিনি, তার তো একটা নির্দিষ্ট মেয়াদকাল আছে নিশ্চয়ই, তিনি হয় কাল নয় পরশু নয়, এরপর 2 বছর পর যে মেয়াদকাল রয়েছে সে পরে তো তিনি পদ থেকে সরে আসবেন। ফলে তাকে নিয়ে যে ধরনের অভিযোগগুলো অতীতে উঠেছিল সেটার কি আসলে কোনো বিচার অথবা তার কোনো সুরক্ষা থাকছে কিনা? এখানে রাষ্ট্রপতি যখন নাকি রিজাইন করবেন তখন তো তিনি একটা মানে পাবলিক একটা সিভিল, যেমন ধরেন তখন তো আপনি যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তার ক্ষমতা অপব্যবহারের, দুর্নীতির, আপনি সেই অভিযোগ তো আনতেই পারেন। সেটা তো মানে স্বাভাবিক, এখানে তো কোনো সমস্যা নেই। এই জন্য তো বলা সাংবিধানিক প্রক্রিয়ায় আনা যাবে। জি, এই সালাউদ্দিন আহমেদ কেন বললেন যে ইন্টারিম গভর্নমেন্টের দুর্নীতির ব্যাপারে, তাহলে তো সেই হিসেবে তো সেটা তো একে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত টাচ করে, তাই না? তো এটা তো করাই যাবে, কারণ এখন তো কোনো সমস্যা নেই। এবং এটা যদি দাবিটা ওঠে যে এই দুর্নীতিগুলি তদন্ত করতে হবে, সেই তদন্তের আওতায় তো আনা যেতেই পারে। তো তখন যখনই তিনি রাষ্ট্রপতি থাকবেন না, তখন যদি স্পেসিফিক কেউ অভিযোগটা আনে, তো সেই হিসেবে তদন্ত কেন করা যাবে না? জি, আমি তাহলে আপাতত এই প্রসঙ্গটি এখানে ইতি টানতে চাই। কাল পরশু অপেক্ষা করলেই আমরা এই বিষয়ে অনেক আপডেট পাবো। নিশ্চয়ই আমাদের আলোচনা করার অনেক ধরনের সুযোগ আসবে। আমি বরং একটা বিরতি নেই, এবং এই ফাঁকে বিরতির পর ফিরে এসে আমরা ভারতের ককরোচ জনতা পার্টির যে আন্দোলন করে দিল্লি উত্তাল করে রেখেছে সে বিষয়ে একটু আলোচনা করব। নিশ্চয়ই ফজলুল হালিম, আপনি নিশ্চয়ই বলবেন সেখানকার যারা জেনজি মাঠে নেমেছে তাদের ভাষাও নিশ্চয়ই খুব মিষ্টি নয়। আমি একটু সেটাও আলোচনার মধ্যে আনতে চাই। দেখি আরিফ খান যদি সময় পান থাকবেন আমাদের সাথে। আমি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন অধ্যাপক ফজলুল হালিম, আছেন মোস্তফা ফিরোজ এবং আছেন আরিফ খান। এবার আমরা একটু ভারতের দিকে তাকাতে চাই। সেখানে সিজেপির বিক্ষোভ পুরো নয়াদিল্লিকে উত্তাল করে রেখেছে, সে প্রসঙ্গে একটি প্রতিবেদন আছে, আমার প্রতিবেদনটি দেখি। পুলিশ বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘাতের ঘটনায় উত্তপ্ত দিল্লির রাজপথ। এর আগে বুধবার রাতের অন্ধকারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল হামলা ও ধরপাকড়ের অভিযোগ ওঠে। দুই পক্ষের দফায় দফায় সংঘাতের ঘটনার পর বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে ভিড় বাড়ছে। উত্তাল বিক্ষোভের মধ্যেই সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত পদক্ষেপ গ্রহণের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মোদীর বার্তা প্রত্যাখ্যান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্পষ্ট বার্তা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। বাইরের লোক ঢুকিয়ে বিজেপি তাদের আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি সমাজ বিরোধীরাও যুক্ত হয়েছে এই আন্দোলনে। तो ये बाहर से गुंडे भेजे जा रहे बीजेपी द्वारा जानबूझकर लोगों को उकसाने के लिए, और यही लोग हैं जो पथराव करे बीजेपी के। এদিকে বিজেপির বিক্ষোভের সমর্থন দিয়েছেন ভারতের কৃষক দলগুলোর নেতা রাকেশ টিকাইত। যন্তর মন্তরে বিক্ষোভ মঞ্চে তিনি বলেন, ভবিষ্যৎ ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছে তরুণ প্রজন্ম। সিজেপির সাথে একযোগে আন্দোলন চালিয়ে গেলে সরকারের নতি স্বীকার করা ছাড়া কোনো উপায় থাকবে না বলেও জানান এই নেতা। আন্দোলনের সমর্থন দিয়েছেন মেহবুবা মুফতি, সালমান খান সহ বিরোধী রাজনীতিক ও তারকারাও। উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সংসদও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের মুখোমুখি অবস্থান নেয় ক্ষমতাসীন এনডিএ জোট। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে দেশের যুব সমাজকে প্ররোচিত করছেন রাহুল গান্ধী। দুই পক্ষের স্লোগান যুদ্ধে সরগরম হয়ে ওঠে সংসদ চত্বর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা রক্ষীরা মাঝখানে অবস্থান নেন। বিজেপির অভিযোগ, নিটকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে রাজি সরকার, তবে এই বিষয়ে রাজনীতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে দলটি। যদিও প্রস্তাবিত আলোচনায় প্রধানমন্ত্রীর যোগ না দেয়াকে ঘিরে পাল্টা অভিযোগ তুলেছে বিরোধীরা।
সিজেপির সমর্থনে রাস্তায় নেমেছেন মুম্বাই, বেঙ্গালুরু, তেলেঙ্গানা, বিহার সহ দেশটির বিভিন্ন রাজ্যের মানুষ। দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলন শান্তিপূর্ণ রাখতে আহ্বান জানান দীপকে। ছাত্রদের আন্দোলন দমনে ডিজিটাল তথ্য সংগ্রহ ও বাড়ি বাড়ি যাচ্ছে মুম্বাই পুলিশ। সিজেপির সমর্থনে বিক্ষোভ ঠেকাতে মিছিল ও জমায়েতে জারি হয়েছে বিধিনিষেধ। 900-র বেশি মানুষের নামে দায়ের করা হয়েছে এফআইআর। বেশ কিছু জায়গায় পাল্টা মাঠে নেমেছেন বিজেপি সমর্থকরাও। এদিকে নিরাপত্তা শঙ্কায় বৃহস্পতিবারও দিল্লির মেট্রো স্টেশন সহ বন্ধ রাখা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সীমিত বা বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সংযোগও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। অধ্যাপক ফজলুল হালিম, খুব বেশি হয়তো সময় পাবো না, কিন্তু খুব সংক্ষেপে বুঝতে চাইবো যে অনেকেই বলছে যে এটা মোদির জন্য একটা বিপদ ঘণ্টা। গত 14-15 বছরে এত বড় বিক্ষোভ মোদি বিরোধী দেখা যায়নি। অনেকে এটাও বলছেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যা যা ঘটেছে সেটাও সেই বাস্তবতা এখন দেখা যাচ্ছে। আদৌ কি সেরকম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যেহেতু ভারতের ঘটনা, মহাভারত দিয়েই বলি, আপনি যেটা বললেন যে 14-15 বছর এরকম আন্দোলন দেখা যায়নি, তো সেটা হচ্ছে এরকম যে মহাভারতের কথা যে তোমারে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। তো ওনারা হয়তো এতদিনে বুঝতে পেরেছেন এখন, আমার ধারণা, যে এই যেটা জেনারেশনাল মুভমেন্ট বলি আমরা, কিংবা এটা এক ধরনের স্যাটারিক্যাল ছিল, ককরোচ যেহেতু, পরে তারা এটাকে রাজনৈতিক দল হেসে খেলেই কিন্তু মানে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সোনম ওয়াংচুক এবং হচ্ছে অভিজিৎ পাল, খুব সম্ভবত অভিজিৎ দীপক, রাইট। তো এই আন্দোলনের কিন্তু ইউটার্ন তারা, এবং এখন কিন্তু অভিজিৎ দীপক হচ্ছে রয়টার্স কিংবা অন্যান্য গণমাধ্যম, নিউ ইয়র্ক টাইমস এসবে দেখলাম, যেটা বিবিসি, সিএনএন, তারা অভিজিৎ দীপককেই এখন মানে মুখপাত্র হিসাবে দেখাচ্ছেন। আর দুজনেই কিন্তু হসপিটালাইজ কিংবা কিন্তু নেতৃত্ব চলছে। এখন কথা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা খুব সংক্ষেপে বলতে গেলে, যে আপনি যেটা বলছিলেন শ্রীলঙ্কা বলেন কিংবা নেপালে বলেন, বাংলাদেশে বলেন, তো একই রকমের একটা ট্রেন্ড চলছে। সো ইন্ডিয়ার যারা সিটিজেন, যারা ইয়ুথ, তারা এই ট্রেন্ডটাকে ধরতে পারছেন কিনা? আমার মনে হয় পারছেন, কিন্তু তাদের কিছু ত্রুটিও রয়েছে। যেমন হঠাৎ করে এখানে আপনি যতভাবেই প্রাসঙ্গিক করা চেষ্টা করেন না কেন, একদম সরাসরি রাজনৈতিক দলের প্রধান নেতা নেত্রীকে এখানে নিয়ে আসাটা এই আন্দোলনকে প্রশ্নের মধ্যে ফেলেছে। কিন্তু এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক, এই আন্দোলনের গতি প্রকৃতি সবকিছু নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপরে। প্রথমত হচ্ছে গিয়ে ওনারা কতটা ইউনাইটেড থাকতে পারবেন, অর্থাৎ নিজেদের মধ্যে দ্বিধা বিভক্তি হবে কিনা, নাম্বার 1, ইউনাইটেড থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ওনারা কতটা জনসম্পৃক্ত হতে পারবেন, যেহেতু আমরা জানি যে ইন্ডিয়া বা ভারতবর্ষ একটি বিরাট রাষ্ট্র, কাজেই তাদের জনসম্পৃক্ত হওয়ার একটা ইস্যু রয়েছে। কিন্তু রেজাল্ট যেটা বলে যে আমরা দেখছি যে না, বিভিন্ন স্টেট থেকেই জনগণ সম্পৃক্ত হচ্ছে, কিংবা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করেই একই সুরে আন্দোলন হচ্ছে। ওকে, আরেকটু ছোট্ট করে যদি জানতে চাই, ধরেন অনেক ধরনের অ্যাসপেক্ট আছে এই আন্দোলনের মধ্যে, অনেকভাবে দেখার সুযোগ আছে, কিন্তু যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে আমরা জেনজি বলছি, সেটা নেপালে হোক, বাংলাদেশে হোক, শ্রীলঙ্কায় হোক, যারা সামনে এসেছে, তারা তো কোনো শালীন বিষয় বা খুব মিষ্টি করে কথা বলে সরকারকে তো মানাতে পারেনি। তাদেরকে তো তাদের অ্যাগ্রেসিভনেস বা তাদেরকে সেই রগরগে ভাষার মধ্যে দিয়ে তো আগাতে হয়েছে। সেটা ঠিক আছে। এখন ধরুন এগুলো এক এক দেশে এক এক রকম পলিটিক্যাল রেটরিক থাকে। আমাদের দেশের যে ধরেন যে শব্দচয়ন, যে ভাষা, যে স্লোগান যেগুলো আমরা ব্যবহার করি, নিশ্চয়ই নেপালে সেরকমটা হয়নি, কিংবা ইন্ডিয়াতেও কিন্তু সেরকমটা হয়নি। তারা তাদের ভিন্নভাবে, কিংবা আবার এর থেকে এক্সট্রিম কিন্তু আমরা শ্রীলঙ্কায় দেখেছি, এবং সেটা বিভৎস, বলার মতো নয়। কিন্তু যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, এই পুরো যদি তারা জনগণের সাথে সম্পৃক্ততা করতে পারে, এবং সবশেষে যদি তাদের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের সাপোর্ট থাকে কিংবা সমর্থন থাকে, তখন এটা আপনি আখেরে একটা রেজাল্ট আসবে। যেহেতু ইতিমধ্যেই আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কিংবা গণমাধ্যমের মাধ্যমে যে যত রকমের ব্যক্তিত্ব রয়েছেন, যারা ভারতবর্ষের সব থেকে গুণী মানুষ কিংবা সেলিব্রিটি বলি আমরা যাদেরকে, অর্থাৎ মিউজিশিয়ান থেকে শুরু করে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অনেকেই এর সাথে খুব নামি দামি যারা রয়েছে, বিভক্তি আছে, কিন্তু ভয়ঙ্কর রকমের বিভক্তি আছে। সেটা বাংলাদেশেও ছিল, সেটা নেপালেও ছিল, শ্রীলঙ্কায়ও ছিল, কিন্তু শেষ, এবং যারা ছিল তারা ভুল করেছিল, তারা সেটা পরে রিগ্রেটও করেছে। এবং এখন কিন্তু আমরা যা দেখলাম যে
তারা যেভাবে আসছেন আমার মনে হচ্ছে যে যদি এটা নিশ্চয়ই টাফ ভারতের মতো দেশের জন্য, এটা আমি আরো অনেক জায়গায় বলেছি, কারণ এটা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা আপনি নেপালের কথা বলছেন, এরকম ছোট দেশ হলে এতদিনে ঘটনা ঘটে যেত। কিন্তু এবং এদের আবার অবজেক্টিভসও কিন্তু এখন পর্যন্ত মানে আমার কাছে মনে হচ্ছে এখনো প্রাইমারি লেভেলে আছে, কারণ তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, তারপরে তারা বলতেছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। কিন্তু কেউ কিন্তু এমনিতে আপনি সোশ্যাল মিডিয়ায় কি দেখেন সেটা ইম্পর্টেন্ট হচ্ছে অফিসিয়ালি কিন্তু তারা প্রাইম মিনিস্টারের কিংবা ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ চান। রাইট। আর আরিফ খানের কাছ থেকে ছোট্ট করে শুনে ওনাকে বিদায় দিতে চাই। এই বিষয়ে যদি আপনি ছোট্ট করে একটা মন্তব্য করেন, কোন দিকে যাচ্ছে ভারত? আমি ছোট্ট করে একটু আপডেটও বলি। ফজলুল হাকিম ভাই ঠিকই বলেছেন, তবে এতক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পদত্যাগ তারা চেয়েছে। জাস্ট একটু আগের যে আপডেট, স্টুডেন্টরা এখন প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। এখন প্রশ্ন হলো বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে যে মানুষের যে ক্ষোভ, মানুষের যে ব্যথা, মানুষের যে কষ্ট, এটা ভয়াবহ। এটা বাংলাদেশে আমরা দেখেছি সর্বসাম্প্রতিক, নেপালে আমরা দেখেছি, এবং এখন ভারতে দেখা যাচ্ছে। এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কি হবে আমরা জানি না, কিন্তু এই আন্দোলনের কারণে সরকারগুলো নড়েচড়ে বসবে। বল প্রয়োগের মাত্রা যদি আরো ছাড়িয়ে যায়, অলরেডি অনেক ছাড়িয়ে গিয়েছে এবং পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে, যদি আরো ছাড়িয়ে যায় তাহলে গভর্নমেন্টের জন্য আরো বড় বিপদ আছে। তবে এই আন্দোলনগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট সময়ের, স্বল্প সময়ের একটা বিশেষ পরিস্থিতির বার্তাই শুধু দেয়। কিন্তু আমরা যে মিলটা দেখতে পাবো প্রায় সকল দেশে, মধ্যপ্রাচ্যেও যখন হয়েছে আরব স্প্রিং এবং এশিয়াতেও যখন হয়েছে, সেটা হলো সরকারগুলো জনগণের ভোটে ভালো ভালো কথা বলে নির্বাচিত হয়ে ধীরে ধীরে কর্তৃত্ববাদী হয়ে ওঠে। এই যে কর্তৃত্ববাদী হয়ে যখন সরকার উঠে, তখন আর সে সকলের ভোটে নির্বাচিত সরকার থাকে না, সে তার নিজস্ব কোটারি এবং দল গুছানো শুরু হয় এবং বেছে বেছে তার নিজস্ব লোকদেরকে বিভিন্ন সরকারি এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেয়, যেটা ভারতে দেখা গিয়েছে এবং খুব বাজেভাবে দেখা গিয়েছে। এবং যখনই অন্য কোনো দেশেও এটা দেখা যাবে, প্রত্যেক দেশের সরকার ক্ষোভ এবং বঞ্চনার যদি পথ যদি ঠিক না করতে পারে, তাহলে তার জন্য এরকম। অসংখ্য ধন্যবাদ আরিফ খান আপনার মন্তব্যের জন্য। মুস্তাফা ফিরোজ, আপনি কি বলেন যে মোদী সরকারের দম্ভই কি আসলে এই পরিস্থিতি তৈরি করলো কিনা? পাশাপাশি অনেকগুলো সামাজিক ইস্যু তো তাদের মধ্যে আছেই। কেন একটা সরকার এত দাম্ভিক হয়ে ওঠে আপনি বলুন। আমি বরং একটু ভিডিওর কাছে যেতে চাই, অনলাইন পোর্টাল। আসলে মোদির পতন আরো আগে হওয়ার দরকার ছিল, এবং মোদি যেভাবে দেশ চালাচ্ছে, যেভাবে বিভাজন, বিশেষ করে ধর্মীয় বিভাজনটা তো মারাত্মক। এবং সম্প্রতি আমরা পশ্চিমবঙ্গের ঘটনা দিয়ে বুঝতে পারলাম যে বিজেপির যে ভয়াল চেহারা, এই চেহারাটা পশ্চিমবঙ্গের খুব কাছ থেকে আমরা দেখছি। কিন্তু যেখানে যেখানে বিজেপি, সেখানেই এরকম একটি ভয়াল চিত্র। ফলে সে কিন্তু একটা মানে বিভক্ত করে ফেলছে এই যে ধর্মে। আজকে ছাত্রদের ইস্যু সাথে সাথে কৃষকদের ইস্যু, এই বিভাজনের ইস্যু, অনেকগুলো ইস্যু কিন্তু যুক্ত হচ্ছে। এবং কাল থেকে সারা ভারত জুড়ে কিন্তু এই বিক্ষোভ হবে। এক একটা রাজ্যে হয়তো এক এক রকম চেহারা থাকবে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক, যে মোদির শাসনের পতন। এখন সেখানে পতনটা কিভাবে হবে, সে এখানে যেহেতু এক কেন্দ্রিক একটা দেশ না, সুতরাং তার ফরম্যাটটা ভিন্ন। কিন্তু এটা ঠিক যে মোদির গদি কিন্তু টলে গেছে, কেন্দ্রীয়ভাবে মোদির গদি চলে গেছে। এবং যদি খুব কাছাকাছি সময় যদি নির্বাচনটা থাকতো, তাহলে কিন্তু ভারতের জনগণ সেই রায়টা দিয়ে দিতে পারে। আমরা চেষ্টা করি একটু অনলাইন পোর্টালের সবশেষ আপডেট দেখতে, এবং ছোট্ট করে যদি সুযোগ হয় তাহলে মন্তব্য জানতে চাইবো। প্রথম আলো অনলাইন এখন পর্যন্ত শাহাবুদ্দিনের রিপোর্টটি এসছে, তারা রয়টার্সের কথা বলছে। ফল ভর্তি হাজার কমলা গাছ কাটা হলো উচ্ছেদ অভিযানে। এছাড়াও আছে দুদিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতি পদত্যাগের আলোচনা আরো জোরদার। নাহিদ আসিফ মাহফুজের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সিদ্ধান্ত ছিল ওনাদেরই ভুল, বলছেন যে ভুল ছিল। এটা অবশ্যই একটা বড় ধরনের ভুল ছিল। মাহমুদুর রহমান যেটা বলছেন, উনি কিন্তু ওনাদেরই লোক ছিলেন। এখন ওনারাই বুঝতে পারছেন যে কত বড় ডিজাস্টার হয়েছে আর কি, যে ওই অন্তর্বর্তী সরকারে তাদের অংশগ্রহণের কারণে এনসিপির আজকে এই যে ভগ্ন দশা, যেটা নেপালের মতন একটা অবস্থানে তারা যেতে পারতো, আজকে তাদের এই ভুল সিদ্ধান্তটা হলো ওইটাই, যে সরকারে যাওয়া। ওকে, আমরা পরেরটা দেখি। এরপরের বিবিসিও একই কথা বলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করতে যাচ্ছেন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার। ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে করা পারমাণবিক চুক্তি কার্যকর হবে না ট্রাম্প। আবারও সেই ইসরায়েল, ইরান
আমেরিকা, সেই প্রসঙ্গ সামনে আমরা শুনছি অনেক জায়গা থেকেই আলোচনা আসছে, আবার যুদ্ধের বিষয়টি দানা বাঁধছে। দিল্লিতে রাতে বিক্ষোভকারীদের ওপর আবারও লাঠিচার্জ, টিয়ার শেল। আমরা পরেরটিতে যাই। আমরা পরের সমকাল দেখছি মার্কিন গোয়েন্দা বাহিনী সংশ্লিষ্ট সূত্র রাশিয়ার সহায়তায় সিআইএর স্থাপনায় হামলা চালায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও $100 ছাড়ালো। এছাড়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ, তার মানে এখানে সুযোগ তৈরি হচ্ছে সফরের। যদি ছোট্ট করে ফজলুল হালিম এক লাইনে বলেন। এটি নিশ্চয়ই, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ব্রিক্সে এবং অতিথি হিসেবে যে নিমন্ত্রণ, এবং ব্রিক্সের যেহেতু আমরা এখন পর্যন্ত মেম্বার নই, হ্যাঁ, আমরা ইভেন অবজারভারও নই খুব সম্ভবত, তো তারপরেও হচ্ছে গিয়ে ব্রিক্স যেহেতু একটা আমরা বলবো যে বিকল্প প্ল্যাটফর্ম, মানে আপনি সেটা আন্তর্জাতিক রাজনীতির যে জোট, সেই জোটের মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে যারা রয়েছেন তার এগেনস্টে আমরা বলতে পারি, বা কিংবা রাইভাল আরেকটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আমাদের এই এঙ্গেজমেন্টগুলোর দরকার আছে, কারণ আমরা যে ফরেন পলিসিটা এখন এই সরকার যেটা প্র্যাকটিস করতেছে, এটাকে আমরা বলতেছি এক ধরনের হেজিং, অর্থাৎ সকল বড় রাষ্ট্রগুলোর সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে এবং এর মধ্য দিয়েই আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টটা করব, এবং এটা সঠিক। এবং এখানে নিশ্চয়ই আমার ধারণা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম এবং একই সঙ্গে মোস্তফা ফিরোজ, আপনাদের মূল্যবান সময় মন্তব্যের জন্য। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।